আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমিস্ট্রি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার একটু সাজেশন আকারে রসায়ন প্রভাষক। ইতিমধ্যে হয়তো আপনারা লিখিত পরীক্ষার সিলেবাস পেয়ে গেছেন, যেটা এনটিআরসি প্রদান করেছে লাস্ট। আজকে আমরা কি কি কোশ্চেন আসতে পারে, বেশি আসার সম্ভাবনা, এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যেটা আমি লিখতেছি সেটা হলো আদর্শ গ্যাস। গ্যাসের যত প্রকার সমীকরণ আছে, সূত্র আছে, সবগুলোকে যারা মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। যেমন আমাদের সবগুলো সূত্রকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা পাবো পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। এখন পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা যারা মেনে চলবে তারাই হবে আদর্শ গ্যাস। কিন্তু প্রকৃতিতে আদর্শ গ্যাস প্রায় নেই বললেই চলে, খুবই কঠিন, রেয়ার। আর বাকি গ্যাসগুলো হচ্ছে বাস্তব গ্যাস। যেমন আমরা দেখি অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সব হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস তখন এই সূত্রটা ফলো করে না, তখন তাদের জন্য সূত্রটাকে মডিফাই করতে হয়। এগুলো কিন্তু আসছিল নিবন্ধন পরীক্ষায়, লিখিত পরীক্ষায় আসছিল। তখন তাদের জন্য সূত্রটাকে মডিফাই করে লিখতে হয় পি প্লাস এন স্কোয়ার এ ভি স্কোয়ার। এই ভিটাই এখানে ভি স্কোয়ার হয়ে গেছে, আর পি তো পি আছেই, আরও আছে ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এন আর টি। হ্যাঁ, তখন আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল ওইটা চেঞ্জ হয়ে যাবে বাস্তব গ্যাস। এটা আদর্শ গ্যাসের জন্য, আর এটা হলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের সমীকরণ এটা, বাস্তব গ্যাসের। এখান থেকে কোশ্চেন আসে, তারপরে কোশ্চেন আসে, হ্যাঁ, তারপর ধরেন আসে রাউল্টের ল, রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র হলো বাষ্পচাপের সমীকরণ বা বাষ্পচাপের সূত্র। বাষ্পচাপের ক্ষেত্রে কি আমাদের নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট একটা মিশ্রণে বাষ্পচাপ ভেপার প্রেসার, যেটাকে বলে পিআই, ইনিশিয়াল অবস্থায় যে বাষ্পচাপটা থাকে সেটা একদম প্রমাণ অবস্থায়, একদম স্ট্যান্ডার্ড কন্ডিশনের যে বাষ্পচাপ পিআই নট ইন্টু কত মূল আছে সেটা মূল ফ্র্যাকশন অনুযায়ী। দুইটা সলভেন্ট যদি একসাথে থাকে তখন একটা সলভেন্ট আই নাম্বার সলভেন্টের বাষ্পচাপ কত হবে, ওই আই নাম্বার পিওর সলভেন্টের বাষ্পচাপ যত গুণন তার সাথে এই যে তার মূল ফ্র্যাকশন, আয়ের মূল ফ্র্যাকশন, এটাই হবে রাউল্টের ল। তারপরে আছে কি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি আসে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এটা একটু বোঝার আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা একটু শুনতে কঠিন শোনা যায়, কিন্তু বুঝে গেলে একদম সহজ। এখানে কি বলছে, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল h/4π। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে কোনো বস্তুর বা পদার্থের একই সময়ে তার অবস্থান, এটা হলো অবস্থান এবং পি হচ্ছে ভরবেগ সঠিকভাবে ভরবেগের ত্রুটি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। ভরবেগের ত্রুটি, অবস্থানের ত্রুটি, এটা হচ্ছে অবস্থানের ত্রুটি, আর এটা হলো ভরবেগের ত্রুটি। এটা এটার যদি পুরোপুরি কতটুকু ত্রুটি হয়েছে নির্ণয় করা যায় তখন এটা নির্ণয় করা যাবে না, আর যদি এটা নির্ণয় করা যায় তাহলে এটা নির্ণয় করা যাবে না। অর্থাৎ এটার মান যদি 0 হয়, একদম ত্রুটি যতটুকু আছে সম্পূর্ণ বের করতে পারছি, তখন এটা এখানে 0 আসলে এখানে হয়ে যাবে ইনফিনিটি, ভরবেগের ত্রুটি আমরা বের করতে পারবো না। আবার যদি আমাদের ভরবেগজনিত ত্রুটি যদি 0 হয়, ত্রুটি 0 হয়ে হলো,
তখন এটার মান এখানে বসাইলে ডেল এক্সের মান ইনফিনিটি আসবে। ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে নির্ণয় করা যায় না। তখন ভরবেগের ত্রুটি নির্ণয় করা গেলেও কিন্তু অবস্থানের জনিত যে ত্রুটি আছে সেটা নির্ণয় করা যায় না। এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারপরে আছে আমাদের পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, হ্যাঁ, তারপর আছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা হলো মানে একটা পরমাণুতে, মনে করি আমাদের সোডিয়াম পরমাণু বা হাইড্রোজেন পরমাণুতে, হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন থাকে, হিলিয়াম পরমাণু ধরি, হিলিয়াম পরমাণুতে দুইটা ইলেকট্রন থাকে। দুইটা ইলেকট্রনের আণবিক ভর তো 4, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। অর্থাৎ আমাদের কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে? 4টা। প্রথমে আছে কি প্রথমে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n আছে, তারপরে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l, তারপরে আছে চুম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m, তারপরে আছে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা বলি s দিয়ে, s দিয়ে। তার মানে এটা n হবে, সরি এটা n হবে। এই 4টা মানে দুইটা ইলেকট্রন তো আছে আমার এখানে, দুইটা ইলেকট্রনের মানে এটার মান যদি 1 হয়, এটাও যদি 1 হয়, এটাও 0 হয়, তাও হইতে পারে 0 হইতে পারে, এটার মানও যদি 0 হয়, এটাও 0 হইতে পারে, কিন্তু এটার মান আলাদা হইতে হবে। একটা যদি +½ হয়, আরেকটা +½ হইতে পারবে না, এটা হবে আরেকটা -½ -½ এটাই হলো পলির বর্জন নীতি। অর্থাৎ একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হইতে পারে না। পলির বর্জন নীতি শেষ। তারপরে আছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে দুইটা পদার্থ, মনে করি এ আর বি, এই পাত্রে আমার এ আছে আর বি আছে, দুইটা আছে, তাদের মিলে যে একটা চাপ আছে পি, আংশিক চাপ, তাদের যে মোট চাপ পি, এটা হবে তাদের এই একে যদি এই মানে এই পাত্রে যদি রাখা হয় শুধুমাত্র একে, তাহলে তার একটা চাপ আছে, সেটা হচ্ছে তার আংশিক চাপ। এবং এই বিকে যদি এ সরায় শুধু বিকেই এই পাত্রে রাখলে যে চাপটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হলো এই মিশ্রণের যে মোট চাপ আছে পি ইকুয়াল টু পি এ, মানে এ এর আংশিক চাপ যোগ বি এর আংশিক চাপ, মানে মোট চাপ, মিশ্রণের মোট চাপ পদার্থ এটির আংশিক চাপ এবং পদার্থ বিটির আংশিক চাপের যোগফলের সমান। আচ্ছা, তারপরে আসবে রেট কনস্ট্যান্ট, বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার তারপরে হার ধ্রুবক আসবে, এই দুইটা টার্ম এখান থেকে ম্যাথ আসে। ধ্রুবক, মনে করি আমি একটা বিক্রিয়া লিখলাম, এ প্লাস বি, রিয়াকশন করে ধরে নেই যে সি হয়েছে। এখন এই বিক্রিয়ার জন্য আমরা যদি মানে বিক্রিয়ার হার সমীকরণের মতো করে বসাই, তখন হবে এমনি যদি লিখি তাহলে হবে dc/dt ইকুয়াল টু কে ইন্টু ঘনমাত্রা এ এর ঘনমাত্রা গুণন বি এর ঘনমাত্রা। হ্যাঁ, এখানে এটাকে মানে এই সংখ্যাটাকে বিক্রিয়ার হার বলা যায়, মানে সময়ের পরিবর্তনের সাপেক্ষে আমার সি মানে ঘনমাত্রা পরিবর্তনের হার, ঘনমাত্রার পরিবর্তন, এটাকে আমাদের বলা হয় বিক্রিয়ার হার। এটাকে বড় হাতের কে দিয়ে লিখি, বড় হাতের কে ইকুয়াল টু ছোট হাতের কে বা কে প্রাইম, এটা হচ্ছে হার ধ্রুবক। আর এ বি তো ঘনমাত্রায়, এ বি ঘনমাত্রা, এটাই হচ্ছে হার ধ্রুবক, না সরি, এটা হচ্ছে বিক্রিয়ার হার আর এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এই ছিল আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক, এটা পরীক্ষায় আসছিল। সাবান, ডিটারজেন্ট এগুলো নিয়ে আসছিল। সাবান হলো মানে একদম লং চেইন বা দীর্ঘতম শিকলের উচ্চতর ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, যেমন স্টিয়ারিক অ্যাসিড,
এরকম জলিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এরকম অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ যাদের কার্বন সংখ্যা থাকবে 12 থেকে 18টি। মনে করি আমরা স্টিয়ারিক অ্যাসিড যদি নেই, C17, C+H, হ্যাঁ, এটা হলো আমাদের স্টিয়ারিক অ্যাসিড। এখান থেকে এই যে 17টা আছে আর একটা 18টা, আমাদের বলছিল 12 থেকে 18টা সাবানের জন্য, এটা মানছে। এখন যদি লবণ হয় সোডিয়াম বা পটাশিয়াম, আমরা তো পরিচিত জাস্ট এটা নিয়ে সোডিয়াম লবণ, তাহলে এটাই হয়ে যায় আমাদের সাবান। আর যদি আমরা ডিটারজেন্টের কথা ভাবি, তাহলে ডিটারজেন্টগুলো সাবানের যে আলাদা, এদের কার্যক্রম আলাদা, এটা পরে আসবে। ডিটারজেন্টের ক্ষেত্রে কি হয়, তখন উচ্চতর না, এমনি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এর সোডিয়াম লবণ, মনে করি আমাদের একটা অ্যালকাইল সালফেটের সোডিয়াম লবণ নিব, সোডিয়াম লবণ নিলাম, এটাই আমাদের এক ধরনের ডিটারজেন্ট হবে। এখানে আর এর মান যে কোনো হতে পারে, CH3 বা একটু বড়ই হবে, মানে 12 থেকে 18টার মধ্যে থাকবে কার্বন, এখানে আর তো এখানে থাকবে, হ্যাঁ। অথবা হইতে পারে উচ্চতর অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা বলতে একটু কঠিন শোনা যাচ্ছে শুনতে, কিন্তু লিখলে একটু সহজ হবে। অ্যালকাইল, তারপরে বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাকে এইভাবে লিখবো, CH2, তারপর একটা বেনজিন, যেহেতু বলছে একটা বেনজিন আঁকায় দিব, বেনজিন ড্র করে দিব, তারপর এই পাশে দিয়ে দিব সালফেটের সাথে সোডিয়াম লবণ দিয়ে দিব। এটাই হলো আমাদের ডিটারজেন্ট। এটা সাবান আর এই দুটা হলো ডিটারজেন্ট। এখন আমরা আসি সাবান আর ডিটারজেন্টের পার্থক্য। আমাদের সাবান আর ডিটারজেন্টের ফাংশন সেম, মানে কাজ একই, সেটা হচ্ছে ময়লা পরিষ্কার করা, জামা কাপড় থেকে বা অন্য কোথাও থেকে ময়লা পরিষ্কার উঠায় নেওয়া। এখানে ময়লাগুলো একদম মানে সরাসরি মানে আকর্ষণ করে অধিশোষণ করার মাধ্যমে আলাদা করে ফেলে। তবে এদের মধ্যে কিছু উপাদানগত বা গঠনগত বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। সাবানে ব্যবহৃত হবে মানে প্রাকৃতিক ফ্যাট বা তেল যেগুলো আছে, মনে করি আমাদের কোকোনাট অয়েল, এগুলো দিয়েও সাবান তৈরি করা যায়। আর ডিটারজেন্টে সিনথেটিক লাগে, সিনথেটিক। আর সাবানের মধ্যে পেট্রোলিয়াম জাতীয় থাকে, আর ডিটারজেন্টের মধ্যে প্রিজারভেটিভ বা ঘ্রাণ থাকে। আর সাবান মানে কিছু কিছু ক্ষেত্রে সাবান যেগুলো পরিষ্কার করতে পারে না, সেখানে ডিটারজেন্ট পরিষ্কার করতে পারে, এরকম কিছু পার্থক্য আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আসতেছে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আছে। সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, যে কোনো একটা প্রস্তুতি, এটা পরীক্ষায় আসছিল। সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির জন্য স্পর্শ প্রস্তুতি আমরা পড়ে আসছিলাম ইন্টারমিডিয়েটে বা SSCতে পড়ে আসছিলাম। তখন কী তৈরি করে, সালফার ডাইঅক্সাইড তো থাকেই প্রথম স্টেপে। এগুলো তো অনেক মানে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার, তো অনেক লং টার্ম সময় লাগে। শর্টকাটে যদি আমরা লিখি, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন, এক মোল অক্সিজেন তখন তৈরি করে সালফার ট্রাইঅক্সাইড। তারপর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এখানে প্রভাবক আছে, আপনারা দেখে নেবেন। তারপরে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দেওয়া হয়। পানি দেওয়া হলে তারপরে ফিনিশিয়াল স্টেজে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, H2SO4 তৈরি হয়, কিন্তু মাঝখানে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম তৈরি হয়ে যায়, H2S2O7 তৈরি হয়ে যায়, এটাকে বলে পাইরোসালফিউরিক অ্যাসিড। এখান থেকে পরে আবার সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করা যায়। এভাবে স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। তারপর আসে বোরান, বোরাজিন কি, এদের স্ট্রাকচার আসে, তারপরে এদের প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো আসে। বোরানের ক্ষেত্রে হলো B2, বোরান যেহেতু B2H6, এটা হচ্ছে এক ধরনের বোরান। অর্থাৎ বোরানের স্ট্রাকচারগুলো এরকমই থাকে, 2 × 4 8 2 6। তাহলে B3 হলে কি হবে, B3 হলে
এটা তো আমাদের ওই যে অ্যালকেনের মতো, 3 দুগুণে 6 আর 2 8 ইজ 8 হয়ে যাবে। এগুলো হলো মানে সরল বোরান আর কি। বোরান তৈরি করে আমরা মানে বোরনের মানে হাইড্রাইড, এই বোরনের হাইড্রাইডকে আমরা বোরান বলি। ম্যাগনেসিয়াম বোরাইড থেকে ম্যাগনেসিয়াম বোরাইড থেকে আমরা বোরন তৈরি করতে পারি হাইড্রোলাইসিসের মাধ্যমে। তারপরে এটাকে লিকুইড করা হয়, মানে বোরানটাকে হাইড্রোলাইজ করার পরে তারপরে এটাকে লিকুইড করা হয়, লিকুইড করে আংশিক বাধিত করে বোরান কালেক্ট করা হয়। তারপরে বোরানের কিছু ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। ক্লোজো বোরান, ক্লোজো 1 নাম্বার লিখলাম ক্লোজো বোরান, একটু ইংলিশে লিখি ক্লোজো বোরান। তারপরে হলো নিডো বোরান, তারপরে হলো আরাকনো বোরান, তারপরে আছে হাইপো বোরান, তারপরে আছে কনজাক্টো বোরান, হ্যাঁ। তারপরে আছে ক্ল্যাডো বোরান, এটাই শেষ, ক্ল্যাডো বোরান। এগুলো হচ্ছে বোরানের ক্লাসিফিকেশন, ক্ল্যাডো বোরান। হ্যাঁ, গেল আমাদের বোরান। তারপরে হলো বোরাজিন। নামের সাথেই বোঝা যায় যে বোরাজিন অনেকটা বেনজিনের সাথে মিল আছে। বেনজিনে থাকে কার্বন, এখানে থাকবে বোরন, এটার পাশে। আচ্ছা, তারপর N3 এটা থাকবে B3N3H6। অর্থাৎ আমাদের বেনজিনের মধ্যে কি ছিল? বেনজিনের মধ্যে ছিল C6H6। এখানে H6টা ঠিকই আছে, এখানে C6 এর জায়গায় দুইটায় মিলে 6টা হয়েছে, বি আর এন, বি 3টা আর এন হচ্ছে 3টা, এই দুইটা মিলে আমাদের বোরাজিন হয়েছে। বোরাজিন হচ্ছে একদম পুরা মানে বেনজিনের মতোই মানে সম ইলেকট্রন বিশিষ্ট, আর প্রপার্টিও অনেকটা মানে বেনজিনের মতোই। তারপরে এদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বোরান হলো গন্ধহীন, বর্ণহীন, এরা ধার্য, সক্রিয় এবং রকেটে বা অটোমোবাইলের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা যারা রসায়ন নিয়ে অনার্স করছি আমরা সবাই মোটামুটি HPLCর সাথে পরিচিত। এটা হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি তো আমরা এর সাথে পরিচিত। ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ, এটাতে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে মোবাইল ফেজ আর একটা হচ্ছে স্টেশনারি ফেজ। মোবাইল ফেজ বা স্থির দশা মোবাইল ফেজ, তারপরে হলো স্টেশনারি ফেজ। মোবাইল ফেজ আমরা যদি মানে এখানে সরাসরি মানে কাজ কেমনে করে এটা সহ দেখাই ফেলতেছি। এরকম থাকবে, পানি থাকবে একটার মধ্যে, এই ট্যাঙ্কে পানি আছে আর এই ট্যাঙ্কে আছে মিথানল, এরকম পুরো এটাকে মিক্সচার করা হবে। এখান থেকে পানি আসতেছে এবং এই ট্যাঙ্ক থেকে আসতেছে মিথানল, এসে এই মিক্সিং হয়ে গেল। মিক্সচার হওয়ার পর এটাকে আমরা এই যে এটা হচ্ছে স্থির, মানে এটা হলো স্থির বা স্টেশনারি ফেজ, এটা হচ্ছে স্টেশনারি ফেজ, স্থির দশা, স্টেশনারি ফেজ। হ্যাঁ, আর এই সাইড থেকে আসবে, ইনজেক্ট হবে আমাদের স্যাম্পল মিক্সচার যে আছে, স্যাম্পল মানে যার আমরা মানে SPLC করব, মানে SPLC করা মানে কি, এটা কি পদার্থটা কি, কতটুকু আছে, এগুলো ডিটেইল করা জানা তো। স্যাম্পল কমপ্লেক্সটা এই সাইড থেকে আসবে, আর এই সাইড থেকে আসবে মোবাইল ফেজ, যেটা ওয়াটার থাকবে আর সাথে থাকবে মিথানল বা অন্য কিছু থাকতে পারে। তখন এখানে যে স্টেশনারি ফেজ আছে, স্টেশনারি ফেজে স্যাম্পলগুলো মানে একদম অ্যাবজর্ব হবে,
আর মোবাইল ফেজ যেটা আছে, মোবাইল ফেজের মধ্যে অ্যাডজর্ব হবে না, এটা যেহেতু তরল, মোবাইল ফেজের মধ্যে মিশ্রিত হবে। স্টেশনারি ফেজে অ্যাডজর্ব হবে, আর মোবাইল অধিশোষণ হবে স্টেশনারি ফেজে, আর মোবাইল বা চলমান স্থির দশাতে হবে একদম মানে দ্রবীভূত হয়ে যাবে। তখন আমাদের এই যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, তারপরে হলো মানে অধিশোষণ হওয়ার ক্ষমতা, এই দুইটা ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের একটা স্পেকট্রোস্কোপি, আলট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপি নিয়ে ওখানে অ্যানালাইসিস করে তারপর ফাইনালি যে রেজাল্ট মানে এটা কি কতটুকু আছে এটা রেকর্ড পাওয়া যাবে, মানে প্লট আকারে পাওয়া যাবে। এটাই হলো আমাদের মোটামুটি এইচপিএলসির আইডিয়া। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।